আমাদের এখানে একটা সময় বলাই হয়েছে ইতিহাসকে প্রশ্ন করা যাবে না, কিছু কিছু জিনিসকে এই জিনিস ওই ব্যক্তি বলেছে সেটাকে আমার গ্রহণ করতে হবে। আমাদের দেশে তো এটা হয়, অন্যান্য জায়গায় হয়, সরকার অন্যায় করলে অস্বীকার করে, সেটাই প্রথম কাজ। প্রশ্ন যতক্ষণ না করছে ততক্ষণ সে আমার বন্ধু হয়নি। এই চর্চাটা যদি আমাদের দেশ পরিচালনা যারা করেন তারা বুঝতে পারতেন। আলো যেভাবে কাজ করে কালি সেভাবে কাজ করে না, কালির কাজ হচ্ছে হজম করে ফেলা। কাজেই শুধুমাত্র যেটা সে হজম করতে পারে না সেই রংটাই আমি দেখি। শুরুতেই আমরা এক অর্থে ছোট্ট লড়াইয়ের কথা বুঝতে পারলাম, কিন্তু আমার যেটা ভালো লাগছে যে গবেষণা হচ্ছে, এই জিনিসটাই আমার কাছে খুব মজার জিনিস। কারণ আমি কিছুদিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সাথে কথা বলছিলাম এবং উনি বললেন যে পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় বাংলাদেশে, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় পৃথিবীর সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়। কতগুলি কলেজ আছে, কতগুলি ছাত্রছাত্রী আছে, সব বললেন। তারপরে বললেন যে এই বিশ্ববিদ্যালয়ে 36 বছরতে 10টা বই বেরিয়েছে। তো সেটার থেকে আমরা কিছুটা একটা ধারণা পাই। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং আমরা কোথায় পড়ি সেটা দেখি, আমাদের বিশ্ববিদ্যালয়ের বাজেটের মধ্যে গবেষণার জন্য কতটা রাখা হয় সেটা আমরা দেখি, এবং সেটার থেকে আমরা ধারণা করতে পারি যে গবেষণাটাকে আমরা কতটা জোর দিই। সেখানে একজন আলোকচিত্রী এত বছর ধরে গবেষণা করে যাচ্ছেন, সেই জিনিসটা কত গুরুত্বপূর্ণ সেটা আমাদের বোঝা যায়। আমি সেখান থেকে একটু অন্য জায়গায় যেতে চাচ্ছি, কারণ বই গবেষণার ক্ষেত্রে যেই জিনিসগুলি করতে হয় তার মধ্যে নিশ্চয়ই কিছু জিনিস আছে। একটা ডুপ্লিকেশন যাতে না হয় সেটা দেখা, নতুন কি আসছে সেগুলি বোঝানো। কিন্তু তার মানে আগে যেটা প্রকাশিত হয়েছে সেটা আরেকবার প্রকাশিত হবে না, সেটার কোনো কারণ আমি দেখি না। কারণ বরং গবেষকের কাজই হচ্ছে যেটা আছে সেটাকে আরেকবার বিশ্লেষণ করা, পুনর্বিশ্লেষণ করা, এবং একই জিনিস 100 বার যদি হয় তারপরেও হয়তো একজন গবেষকের তার প্রয়োজন হতে পারে সেটাকে ছাপানো এবং সেটাকে আরেকবার প্রশ্ন করা। আমি উদাহরণস্বরূপ বলি, আপনারা আলোকচিত্রী না হলেও প্রায় সকলেই একটা ছবির কথা জানবেন। 1972 সনে তোলা নিক উইটের কিম নামে একটা ভিয়েতনামি মেয়ে, তখন সাইগন বলা হতো, এখন হোচিমিন সিটি। সেখানে নেপামে দগ্ধ হয়ে দৌড়ে যাচ্ছে হাত বাড়িয়ে, নগ্ন। সেই ছবিটা সারা পৃথিবীতে গেছে। সেটা তার জন্য তিনি পুলিৎজার প্রাইজ পেয়েছেন, আরও অনেক রকমের ওয়ার্ল্ড প্রেস পুরস্কার পেয়েছেন। আমরা সবাই জানি, ছবিটা না দেখলে আপনাদের বললাম আপনারা জানেন, চেনেন। কিছুদিন আগে সানডান্স ফিল্মে ওই একটা দ্য স্ট্রিঙার নামে একটা সিনেমা বেরিয়েছে। সেখানে প্রশ্ন করা হয়েছে যে নিক উইট এই ছবির অথর কিনা। 53 বছর পরে একজন প্রশ্ন করছেন যে সত্যি এই ছবি যেটা সারা পৃথিবীতে এত সমাদৃত, এত প্রশংসিত, এত আলোড়ন সৃষ্টি করেছে, যেটার কারণে সেই অর্থে ভিয়েতনাম যুদ্ধ বন্ধ হলো, যেই কারণে আমেরিকায় এরকম একটা আন্দোলন তৈরি হলো, মোহাম্মদ আলী যুদ্ধে গেলেন না, অনেক রকমের ব্যাপার সেটার সাথে আছে। কিন্তু এত বছর পরে, এবং এইটা সেখানে কিন্তু শেষ হয়নি। এই ফিল্মটা বানানোর ক্ষেত্রে তারা যেমন অনেক গবেষকরা করেছেন, এপি যে এজেন্সি যারা প্রথমে এই ছবিটাকে বিতরণ করে, হর্স ফার্স্ট যে সম্পাদক, যে এই নিক উইট এই ছবির অথর বলে বাইলাইনটা দেয়, হর্স ফার্স্ট মারা গেছেন, নিক উইট এখনো জীবিত। যেই আলোকচিত্রী বলা হচ্ছে সে ছবিটা তুলেছে, সে এখনো জীবিত, কারণ তার স্ট্রোক হয়ে গেছে, এখন সে অত চলাফেরার কথা বলতে পারে না। কিন্তু এই গবেষণাটা অসাধারণ একটা গবেষণা, যেটার ভিত্তিতে তারা, আপনারা হয়তো দেখেছেন বা জানবেন, শিরিন আবু আক্লেকে ইসরায়েল হত্যা করার পরে ফরেনসিক আর্কিটেকচার একটা মজার একটা বিশ্লেষণ করে, যেখানে সত্যিকার অর্থে তারা এই জিনিসটাকে উন্মোচন করতে চেষ্টা করেন। আমাদের দেশে তো এটা হয়, অন্যান্য জায়গায় হয়, সরকার অন্যায় করলে অস্বীকার করে, সেটাই প্রথম কাজ। তো ইসরায়েলও তাই করেছে, কিন্তু তাকে কাঠগলায় দাঁড় করানোর জন্য গবেষকই ছিল। আমরা এখন আবু সাঈদের মৃত্যু নিয়ে সেরকম একটা গবেষণা করছি, এটা নিয়ে তো ছবি আছে, অনেক কিছু বলা হয়েছে, কিন্তু ওই নিখুঁতভাবে ওই ধরনের গবেষণা করার কিন্তু প্রয়োজন রয়েছে। এবং 53 বছর পরে যেই ফিল্মটা বেরোলো, সেটাকে অস্বীকার করার জন্য এপি একটা 24 পাতার রিপোর্ট লিখেছে, যেখানে তারা এই জিনিসটা অস্বীকার করছে। আবার ফিল্মটা যারা দেখবেন তারা দেখবেন কিভাবে
কত গভীরভাবে গিয়ে ওই ছবিটা কার তোলা হয়েছিল, যে তুলেছিল সে ওই সময় ওই জায়গায় থাকতে পারতো না, এটা তারা কিভাবে প্রমাণ করছে। কাজে তার পক্ষে কোনো আলোকচিত্রীর ওই জায়গার থেকে ওই ছবি তোলা সম্ভব ছিল না, এবং তার অন্যান্য কাজগুলি দিয়ে, ফিল্ম ফুটেজ দিয়ে সবগুলি ম্যাচ করে, রোড ম্যাপ তৈরি করে এই প্রমাণটা করা হয়েছে। আমি কথাগুলি এই কারণেই বলছি যে গবেষণার কিন্তু কোনো শেষ নেই, এবং এই নিরন্তর এই চর্চাটাই আমাদের কাজের একটা অংশ। এবং একজন আরেকটা লেখা, পুরনো লেখা ছাপিয়েছে, তাতে কোনো সমস্যা আমার নেই। সে ওই ছাপানোর ভেতর কি বের করেছে, পরিবর্তনটা কি, প্রশ্ন কি তুলেছে, সেটা আমার জানা দরকার। অবশ্যই সত্য, এবং আমার কাছে যখন এই অভিযোগটা আসে আমিও তখন খোঁজ নিয়ে দেখি যে সিদ্ধার্থ ঘোষের সেই বই আমিও তো পড়েছি, এবং অনেক আগেই পড়েছি। তার মধ্যে এই জিনিস আছে, আমি দেখলাম বইয়ের স্বীকৃতির উপরে সবচেয়ে উপরেই রয়েছে সিদ্ধার্থ ঘোষের সেই বইয়ের নামটা। কাজে তাকে যে অস্বীকার করা হয়েছে তা না, কিন্তু যেটা আমি জানতে চাইছিলাম সেটা হচ্ছে এর ভেতর কি হয়। এখন এই আলাপের, এই লম্বা আলাপ, এতগুলি মানুষ কথা বলেছে, এখন আমি এই বইয়ের অনেকগুলি জিনিস বলতে পারবো না, কিন্তু এখানেও একটা জিনিস অসম্পূর্ণ থেকে গেছে, সেটা নিয়ে বরং আমি বলতে চাই। কারণ এই বইও যে শেষ বই না, সেটা আমাদের মনে রাখতে হবে। এই বইয়ে সাদা পারভেজ তো বললেনই যে অমৃতলাল বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে, তো সেখানে সবচেয়ে বড় চ্যাপ্টারটা 35 পৃষ্ঠা থেকে 95 পৃষ্ঠা, 60 পৃষ্ঠা লম্বা একটা চ্যাপ্টার। তার মধ্যে 88 পৃষ্ঠায় একটা জিনিস বলা হচ্ছে, এর শিরোনামটা হচ্ছে সূর্যরশ্মি সহকারে পদার্থের অনুরূপ চিত্রগ্রহণ প্রকরণ ব্র্যাকেটে বৈজ্ঞানিক তথ্য সমন্বিত। হ্যাঁ, এটা 88 পৃষ্ঠায় লিখছেন, সূর্যকিরণে 7টি বর্ণের মধ্যে 3টি মাত্র মূল বর্ণ। একেবারেই ঠিক, কোনো সমস্যা নেই। এখন এখানে সময় থাকলে আমি একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করতাম, আপনাদের একটু নাড়াচাড়া করে এক একজনকে এক এক জায়গায় বসাতাম। সেটার বোধহয় ওই বিলাসিতা এখন নেই, যে আমি একটু অন্যভাবে করি। হাত তুলবেন কারা কারা ছবি আঁকার সাথে সম্পৃক্ত কোনো না কোনোভাবে। হ্যাঁ, আছে, কয়েকজন তো আছেনই, বা ছাপানোর সাথে জড়িত সেরকম আছে। কাজে মিলালে কেউ কেউ পাওয়া যাবে। আলোকচিত্রী বা ভিডিও করেন এরকম কয়জন আছেন? অনেক আছে, ঠিক আছে। আমি এখন এই 3টা রঙের কথা আমি প্রশ্ন করি, যে যেই রঙগুলির কথা বলছেন যে 3টি মাত্র মূল বর্ণ, এই 3 মূল বর্ণ কি হতে পারে আপনারা কি মনে করেন? ভাবেন, যে কেউ একজন, এটা ভুল হতে কোনো সমস্যা নেই, বলেন। সবুজ, লাল, আর আচ্ছা বলেন। হ্যাঁ, গ্রিন, ব্লু, রেড, গ্রিন, ব্লু। আচ্ছা বললেন, আর কেউ? লাল, সবুজ, নীল। হ্যাঁ, আর দ্বিমত আছে কারো? এই বইটার ওই 88 পৃষ্ঠায় লেখা আছে পদার্থবিজ্ঞান চোখের, আচ্ছা চোখের ডাক্তার আছেন কেউ? পদার্থবিজ্ঞানী? হ্যাঁ, আপনি বলবেন রং, প্রাইমারি রং কোনগুলি? লাল, নীল, সবুজ। আচ্ছা, সবাই লাল, নীল, সবুজ বলেছেন, ঠিকই বলেছেন, কোনো সমস্যা নেই। এখানে যেটা লেখা, লোহিত, পিত ও নীল, লাল, হলুদ এবং নীল। এই জিনিসটা এত বছর আগে লেখা হয়েছে, আজকে এই বইটার মধ্যে সেই জিনিসটাই আছে। এবং আমি অনেক দেশের, পৃথিবীর অনেক দেশের অনেক বইয়ের মধ্যে এই জিনিসটা পাই, লাল, হলুদ, নীল। এটা আসে কোথার থেকে? এটা কিন্তু প্রচলিত, এবং যারা ছবি আঁকে তাদের জন্য এটা অত কঠিন না, কারণ তারা নীল এবং হলুদ রং মিলালে সবুজ রং তৈরি হয়ে যায়, তারা জানে। কাজে ওটা আবার প্রাইমারি রং হয় কি করে? তো এই জিনিসটা যে এত বছর ধরে বলা হচ্ছে, এবং শাহাদাত পারভেজ নিজেও আলোকচিত্রী, তিনি হয়তো খেয়াল করেননি, এটাকে প্রশ্ন করেননি, কিন্তু কারো না কারো তো প্রশ্ন করার কথা ছিল, তাহলে এটা হলো কি করে? কিন্তু আমি তার চাইতে আর একটু বেশি যেতে চাই, কারণ আমি চারুকলায় যদি যাই, আমি সেই কারণেই ভেবেছিলাম আপনাদের দুই দিকে বসাবো, কে কি বলে সেটা শুনবো। চারুকলায় যদি যাই এবং ছাত্রছাত্রীদের যদি জিজ্ঞেস করি, তারা কিন্তু সত্যিই বলবে হলুদ, নীল এবং লাল, এই 3টেই হচ্ছে মৌলিক রং। তো এই ভিন্নতাটা কি কারণে, এই বিশ্লেষণটারও তো করার একটা প্রয়োজন রয়েছে। তা সেই জায়গায় আসে। এখন জিনিসটা হচ্ছে কি, এখানে উনি যেটা বলছেন সেটা হচ্ছে
সূর্য রশ্মি। এখন সূর্য রশ্মি তো আমরা দেখি, আলো পড়ছে, টেলিভিশন স্ক্রিনে যদি দেখি সেই জিনিসগুলি আমরা রং দেখি, কিন্তু যারা ছবি আঁকেন তারা কিন্তু কালি নিয়ে কাজ করেন, তারা রং নিয়ে কাজ করেন, এবং তারা ওটাই তাদের জগৎ। টেলিভিশনে যারা কাজ করেন তারা ওই স্ক্রিন থেকে যে ছবি আসে, আমরা মনিটরে এই যে দেখছি, এইখানে যে সাদাটা, এটাকে খুব ছোট করে যদি দেখতাম আমরা লাল, নীল, সবুজ তিনটা রং পেতাম, ওগুলি মিলিয়ে দূরের থেকে আমাদের এটাকে সাদা মনে হয়। কিন্তু যারা রং নিয়ে কাজ করেন তাদের অভিজ্ঞতা কিন্তু ভিন্ন, এবং সেখানে ভিন্নতা হয় কি কারণ? উনি যেই জামাটা পরে আছেন, এই জামাটার যেই রং, এটা আমি লালই বললাম, কথা একদম হুবহু হয়তো না, তো এই রংটা লাল কি কারণে? কারণ সাদা রং যখন পড়েছে বাকি রংগুলি এটা হজম করে ফেলেছে, লাল রংটাই প্রতিফলিত হচ্ছে, যেই কারণে এটাকে লাল হিসেবে দেখছেন। আরেকটা জামা যদি থাকতো, ওনার জামার মধ্যে লালটাকে হজম করে ফেলা হয়েছে, নীলটা আছে, নীল বা গাঢ় নীল যেটাই বলি, সেটা প্রতিফলিত হচ্ছে, সেই কারণে ওই রংটা দেখছেন। কালি কিন্তু আলো যেভাবে কাজ করে কালি সেভাবে কাজ করে না, কালির কাজ হচ্ছে হজম করে ফেলা। কাজেই শুধুমাত্র যেটা সে হজম করতে পারে না সেই রংটাই আমি দেখি, এবং সেটাই তখন এই জামার রং। আলোর ক্ষেত্রে তো ভিন্ন, লাল রং যখন বেরিয়ে যাচ্ছে আপনি তো সরাসরি লাল রং দেখছেন, কিন্তু এখানে যখন লাল রং দেখছেন বাকি রংগুলি সে হজম করে ফেলেছে বলে লাল রংটা দেখছেন। এখন এই জায়গায়ও আমরা বুঝলাম, ততদূর বুঝলাম। কাজেই যারা ছবি আঁকেন তারা বিজ্ঞানের সংজ্ঞায় সাবট্রাকটিভ কালার নিয়ে কাজ করেন, যারা টেলিভিশনে কাজ করেন বা ছবি তোলেন, ভিডিও করেন, তারা প্রাইমারি রং নিয়ে কাজ করেন। কাজেই সে জায়গায় একটা পরিবর্তন আমরা বুঝতে পারি। কিন্তু তারপরেও তাহলে এরা এই জিনিসটা বলছে কেন, এই জিনিসটা আসলো কোথার থেকে সেটা ভাবতে হবে, সেটার একটা কারণ আছে। যখন ছাপাখানায় যেই রংগুলি নিয়ে আমরা সাবট্রাকটিভ কালার বলি, তার একটা হচ্ছে সায়ান, একটা হচ্ছে ম্যাজেন্টা, একটা হচ্ছে হলুদ। হলুদ রংটা আমরা চিনি, সায়ান রংটা কীরকম? নীলচে, তাই না? ম্যাজেন্টা রংটা কীরকম? লালচে। কাজে ওই নীল, আপনি যদি রাস্তায় গিয়ে একজনকে একটা ম্যাজেন্টা রং দেখিয়ে বলেন, এই জামাটা দেখিয়ে যদি বলেন কি রং, বলবে লাল। ওই রংটা দেখিয়ে বলেন কি রং, বলবে নীল। স্বাভাবিক, ওটা তো নীলচে, এটা লালচে, নীল রং। তো কাজে আমাদের তিনটা সেকেন্ডারি রং হচ্ছে ম্যাজেন্টা, সায়ান এবং হলুদ। ম্যাজেন্টাকে আমরা লাল বলি, সায়ানকে আমরা নীল বলি, হলুদটাকে হলুদই বলি। কাজে যারা ছবি আঁকে তাদের জন্য এটা খুব স্বাভাবিক এই তিনটা রং এইভাবে বলা, কিন্তু বৈজ্ঞানিকভাবে এটা মেলে না, তাদের বাস্তবতায় মেলে। আমি ওর মধ্যে যাচ্ছি না, কিন্তু কেন বললাম এই কথাটা, এত বছর পরে এই 2025 সনে এই জিনিসটা এখানে আছে, এটা যে ভুল চারুকলা শিল্পী একজনও জানে না, আমাদের চারুকলা শিল্পীরা একজনও জানে না। অনেক দেশের এখনকার প্রকাশিত হচ্ছে এরকম অনেক বই আছে যেখানে ঠিক এই বইয়ে যেই জিনিসটা বলা আছে সেই জিনিসটাই বলা আছে, ওই বিশ্লেষণটা করা হয়নি, এবং কেন এই ভুলটা হয় সেই ব্যাখ্যাটাও করা হয়নি। আমি মনে করি গবেষকের তো সেটাই কাজ। একটা জিনিস বলা হয়েছে সকলের কাছে প্রতিষ্ঠিত, এই ভদ্রলোক গ্যারি নাইট 53 বছর পরে নিকিউট ওই ছবিটা আসলে তুলেছে কি তোলেনি সেটা নিয়ে গবেষণা করে একটা ফিল্ম বানিয়েছে, যেটা নিয়ে এত আলোচনা চলছে। এটা তো গবেষকের কাজ। আজকে শাহাদাত পারভেজের বই এই জিনিসটা আছে, সেটা আরেক গবেষক আজকে হয়তো এই আলোচনার পরে আরেকজন হয়তো করবে, কিন্তু কোনো একটা কারণে এক সময় হয়তো প্রশ্ন করবে যে ঠিক আছে, ওই বইয়ের 88 পৃষ্ঠায় যেই লেখাটা ছিল ওটা তো শেষ কথা না, ওটা নিয়েও আরও কাজ আছে, আরও গবেষণা করার ব্যাপার রয়েছে। এই জায়গাটাই আমরা আসি না, এবং আমাদের অনেকগুলি জায়গায়, যেটা আমার কাছে খুব দুঃখজনক, আমি রাজনৈতিক ওই আলাপের মধ্যে যাচ্ছি না, কিন্তু এটা তো ঠিক যে আমাদের এখানে একটা সময় বলাই হয়েছে ইতিহাসকে প্রশ্ন করা যাবে না, কিছু কিছু জিনিসকে এই জিনিস ওই ব্যক্তি বলেছে সেটাকে আমার গ্রহণ করতে হবে। জার্মানিতে এটা আছে, ইসরায়েলের ক্ষেত্রে এটা আছে, আমাদের দেশে আমাদের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে অনেক কথা আছে যেগুলিকে আমরা প্রশ্ন করতে পারবো না, কারণ আমাদের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। আমার মনে হয় সারাক্ষণ প্রত্যেকটা জিনিসকে আমাদের প্রশ্ন করার প্রয়োজন রয়েছে, এবং ওই নিরন্তর প্রশ্ন করাটাই একজন গবেষকের কাজ। কাজে আগে ওই লেখাটা এসেছে সেটা বিষয় না,
ওই লেখাটাকে সে কিভাবে বিশ্লেষণ করেছে, তার বিশ্লেষণটা ঠিক ছিল কিনা, এবং এই বিশ্লেষণের ভিত্তিতে সামনের গবেষকরা কি করবে, কি উন্মোচন করবে, সেটাই তো আমাদের ভাববার ব্যাপার। সরি, আমি এটা বইটার অনেক মজার জিনিস আছে, সেগুলি নিয়ে আলাপ করলাম না। আমি কথাটা তুললাম এই কারণেই যে আমরা সমালোচনা কিন্তু কোনো খারাপ জিনিস না, এটা হওয়ার দরকার আছে, হওয়ার প্রয়োজন আছে। বরং সমালোচনা যথেষ্ট হয় না, সেটাই আমার জন্য দুঃখের। আমাদের বক্তৃতার মধ্যে অনেকে বলে আমার কাজটা ক্ষমা সুন্দর চোখে দেখবে। আমি তো মনে করি ঠিক উল্টোটা হওয়া উচিত। একদম বিশ্লেষণ করবেন, যতভাবে ওটাকে পরীক্ষা করা যায় করে যতগুলি ভুল আছে আপনি ধরিয়ে দেবেন, সেটাই আপনার কাজ। উনি আমার বন্ধু, উনি আমার সমালোচনা করবেন, এটা কীরকম কথা? উনি তো আমার ভালো কথা বলবেন, পিঠে হাত চাপড়াবেন, আমাকে প্রশংসা করবেন, আমি ঠিক ভুল যাই বলি আমার প্রশংসা করবেন, নাহলে আর বন্ধু হলেন কোথায়? আমি বললাম যখন উনি আমার সমালোচনা করছেন তখনই উনি আমার বন্ধু। এবং এই চর্চাটার মধ্যে যাওয়াটা আমাদের খুব দরকার। আমাদের সমাজের মধ্যে আমরা এতটা অসহিষ্ণু হয়ে গেছি যেখানে আমাদের ছ্যাপ করে ওঠে, হ্যাঁ, জানিস আমি কে, কিছু বললেই তো ওটাই প্রথম প্রশ্ন, আমি কে, আমি যদি ওই হই তাহলে আমাকে প্রশ্ন করার তো কোনো সুযোগ নেই সারাক্ষণ। এবং আমি মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেও সেই জিনিসগুলি আসার দরকার। নিরন্তর প্রশ্ন করার চর্চাটা যদি আমি না আনতে পারি, আমাদের দেশে একটা বড় আন্দোলন হয়ে গেছে, সেখানে একটা আমরা ভাবি নতুন একটা জায়গায় আসবে, এটা ঠিক। আমাদের পূর্বের সেই সরকারগুলি, প্রায় প্রত্যেক সরকারই তাই করেছে, আমাদের কাঠামোগুলিকে, সব রাষ্ট্র কাঠামোগুলিকে ধ্বংস করেছে, পুলিশকে, আদালতকে, সব কিছুকে ধ্বংস করেছে। সবচেয়ে বেশি ক্ষতি করেছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে। এবং অন্যান্যগুলি হয়তো আমরা ভালো প্রশাসক পেলে সেখান থেকে উতরে উঠতে পারবো। আমাদের শিক্ষা ব্যবস্থায় যেই ক্ষতি হয়েছে সেটার থেকে বেরোতে আমাদের যুগ যুগ লেগে যাবে, কারণ ওই যেই পচন ধরে গেছে ওটার থেকে বের হওয়া খুব কঠিন। কাজে আমি মনে করি সবচেয়ে বড় পাওয়া যেই জিনিসটা নিয়ে পারভেজ শুরু করেছিল একদম শুরুতে, যে সমালোচনা হয়েছে, সে তার উত্তর দিয়েছে, কিন্তু সমালোচনাটারও প্রয়োজন রয়েছে, উত্তর দেওয়াটাও প্রয়োজন রয়েছে। এবং আমি যদি সত্যিকার অর্থে আমার কাজকে আরেকজন বুঝবে, জানবে এবং এই কাজটা কদর দেবে যদি ভাবি, তাহলে তার সারাক্ষণ আমাকে প্রশ্ন করার কাজ, এবং ওই প্রশ্ন যতক্ষণ না করছে ততক্ষণ সে আমার বন্ধু হয়নি। এই চর্চাটা যদি আমাদের দেশ পরিচালনা যারা করেন তারা বুঝতে পারতেন। এবং এটার সাথে আমি ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করি। জনাথন শাপিরো নামে একজন কার্টুনিস্ট, সাউথ আফ্রিকার কার্টুনিস্ট। নেলসন ম্যান্ডেলা যখন বেরিয়ে আসেন রাষ্ট্রপতি, অসাধারণ ব্যক্তি, তাকে তো প্রশ্ন করার মতন কোনো জায়গায় নেই, সারা পৃথিবী থেকে তাকে প্রশংসা করে। তো কিন্তু সেও তো ভুল করে, সবাই ভুল করে, নেলসন ম্যান্ডেলাও করেছেন। জনাথন শাপিরো সে একটা কার্টুন আঁকে যে নেলসন ম্যান্ডেলার মাথার উপর যে হেলোটা, খ্রিশ্চান ইসের মধ্যে এঞ্জেলদের মাথায় হেলো থাকে না, সে হেলোটা ঝুলে পড়ছে, একটু নেতিয়ে গেছে, মাথার উপর ঠিক নেই, কাত হয়ে গেছে। তো এই কার্টুনটা উনি এঁকেছেন। সেদিন ম্যান্ডেলার গলা তো চেনা যায়, কাজেই শাপিরো ফোন ধরেছে, হ্যালো শাপিরো। গলা শুনেই বুঝেছে রাষ্ট্রপতির সমালোচনা আমি করেছি, সেই রাষ্ট্রপতি আমাকে ফোন করেছে, কি না কি অবস্থা। ইয়েস মিস্টার প্রেসিডেন্ট, দ্যাট কার্টুন। আরও কাঁপে গেছে, এখন তো গেছে আমার অবস্থা। ইয়েস মিস্টার প্রেসিডেন্ট, ওয়েল ডান। বাট মিস্টার প্রেসিডেন্ট, আই ক্রিটিকড ইউ। ওয়েল ডান, দ্যাটস ইয়োর জব, বলে ফোনটা রেখে দিল। এই হচ্ছে পার্থক্য। এবং এই জায়গায় আমরা যতদিন না যেতে পারবো, এবং প্রত্যেক স্তরে যতক্ষণ আমরা না যেতে পারবো, যতক্ষণ না সমালোচনাকে আমি সেইভাবে গ্রহণ করতে পারবো, ততদিন সত্যিকার অর্থে ওই জায়গাকে আমাদের উত্তরণ করার কোনো সুযোগ নেই। ধন্যবাদ।